আচ্ছা, এখন আমরা চলে যাই হৃদরোগের বিভিন্ন অবস্থা বা হৃৎপিণ্ডের বিভিন্ন অবস্থা এবং রোগসমূহ। ঠিক আছে, এর মধ্যে আমাদের বইয়ে ইনক্লুড করা হচ্ছে মেইনলি হচ্ছে তিনটা রোগ। একটা হচ্ছে অ্যানজাইনা, এরপর হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন অথবা যেটাকে আমরা মেইনলি কি বলি, হার্ট অ্যাটাক। ঠিক আছে, আর আরেকটা কি, আরেকটা হচ্ছে হার্ট ফেলিওর। আচ্ছা, এর আগে বইয়ে কিছু টেস্টের নাম দেওয়া আছে। ঠিক আছে, যে আমার হৃৎপিণ্ডের কী অবস্থা সেটার জন্য আমরা কী কী টেস্ট করে থাকি। এই টেস্টের পার্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা থেকে রিসেন্টলি আমি দুইটা কোশ্চেন দেখছি। একটা হচ্ছে হার্টের প্রাথমিক টেস্ট কোনটা, প্রাথমিক টেস্ট কোনটা, ইসিজি। তোমরা এটা দেখতে পারো, তোমাদের আত্মীয় স্বজন কাউকে যদি হাসপাতালে নিয়ে যাও, সবার প্রথমে কোনটা করতে বলে, সবার প্রথমে বলে আপনি একটা ইসিজি করে নিয়ে আসেন। ঠিক আছে, তাহলে হার্টের প্রাথমিক অবস্থা জানার জন্য যেটা ইউজ করা হয় সেটা কি, ইসিজি বা ইলেকট্রোকার্ডিওগ্রাম বা ইলেকট্রোকার্ডিওগ্রাফ। আচ্ছা, এছাড়া আর কি কি আছে, এছাড়া এমআরআই করা যায়, তারপর হচ্ছে ইটিটি করা যায়, এরকম বিভিন্ন ধরনের টেস্ট আছে। ঠিক আছে, কোন টেস্টটা কোথায় করা হয় সেটা হচ্ছে তোমাদেরকে অবশ্যই জানতে হবে, যেহেতু এটা থেকে রিসেন্টলি 5 বছরের মধ্যে 2টা কোশ্চেন আসছে। এটা শুধুমাত্র কিটা, কোন টেস্টটা কী কাজে লাগতেছে সেটাও জানা লাগবে, সাথে অবশ্যই এগুলোর ফুল ফর্মটা জানতে হবে। আচ্ছা, যেমন ইসিজি, ইসিজিটা কী করতেছে, হার্টের প্রাথমিক অবস্থা জানার জন্য হচ্ছে আমরা ইসিজি করি। এটা হচ্ছে ম্যাটে আসছে আগে। ঠিক আছে, যে হার্টের প্রাথমিক অবস্থা জানার জন্য কোন টেস্ট করা হয়, প্রথমেই কোনটা করা হয় সেটা হচ্ছে ইসিজি করা হয় বা ইলেকট্রোকার্ডিওগ্রাম করা হয়। এরপর হচ্ছে এমআরআই। এমআরআই তোমাদের কেমিস্ট্রিরও একটা পার্ট, এটার ফুল ফর্মটা একবার ম্যাটে আসছে। ঠিক আছে, যে নিচের কোনটি এমআরআইয়ের ফুল ফর্ম। প্রতি বছরই দেখা যায় একটা না একটা অ্যাব্রিভিয়েশন আসে, তো এগুলা থেকে অ্যাব্রিভিয়েশন দেওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ এগুলো হচ্ছে দেওয়ার মতো আর মেডিকেল রিলেটেড। ঠিক আছে, তাহলে এখন এমআরআই, এমআরআই মানে আমরা কি জানি, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। এইটার বানানগুলো, স্পেলিংটাও তোমাকে ভালোভাবে শিখতে হবে। আর এটার কাজ কি, এটা হচ্ছে হার্টের যে মাসেলের অবস্থা সেটা দেখতে কাজে লাগে। এরপর হচ্ছে ইটিটি। ঠিক আছে, যেগুলো তোমাদের বইয়ে লেখা নাই, তোমরা আমার কথা শুনে শুনে লিখে ফেলবা। ইটিটি কি, এক্সারসাইজ টলারেন্স টেস্ট। ঠিক আছে, অর্থাৎ আমার হার্টের কর্মক্ষমতা কেমন, আমি যখন এক্সারসাইজ করবো আমার হার্ট কি ঠিকমতো পাম্প করতে পারতেছে কিনা। তোমাদের যাদের দেখবা হচ্ছে হার্টের সমস্যা আছে, কি হয়, অল্প একটু দৌড়াদৌড়ি করলে একবারে হাঁপায় যায়। ঠিক আছে, অর্থাৎ তাদের কি এক্সারসাইজ টলারেন্স কম, কারণ কি হার্ট যতটা বেশি পাম্প করার কথা ছিল ততটা ব্লাড কিন্তু পাম্প করতে পারতেছে না। আচ্ছা, এরপরে কি টেস্ট আছে, বিএনপি। ঠিক আছে, এটা হচ্ছে হার্ট ফেলিওরের কি অবস্থা সেটা হচ্ছে জানা যায়। এক্ষেত্রে বিএনপির ফুল ফর্মটা কি, ব্রেইন নাট্রিউরেটিক পেপটাইড। ঠিক আছে, বিএনপির ফুল ফর্ম কি, ব্রেইন নাট্রিউরেটিক পেপটাইড। এছাড়া এনজিওগ্রাম করা যায়। এনজিওগ্রাম কখন করা হয়, এনজিওগ্রাম ইউজুয়ালি করা হয় হচ্ছে আমার একটা ধমনির মধ্যে কোনো ব্লক আছে কিনা। ঠিক আছে, ব্লক দেখতে হচ্ছে এনজিওগ্রাম করা হয়। এরপরে হচ্ছে ট্রোপোনিনাই, এটা কখন করা হয়, এটা করা হয় হচ্ছে হার্ট অ্যাটাক হয়েছে কিনা সেগুলো দেখতে। তাহলে এই টেস্টগুলো, টেস্টের নামগুলো, টেস্টটা কোন টেস্টটা কোথায় করা হয়, ঠিক আছে, এগুলো তোমাদেরকে অবশ্যই ভালো করে পড়তে হবে। আর সাথে আমি কি বললাম, সাথে হচ্ছে এগুলোর যে ফুল ফর্মগুলো যেগুলো দেওয়া নাই, ঠিক আছে, সেগুলো তোমরা শিখে ফেলবা। যেমন কমন একটা জিনিস আসে, সেটা হচ্ছে সিটি স্ক্যান। সিটি স্ক্যানের ফুল ফর্ম কি, কম্পিউটার টোমোগ্রাফি স্ক্যান। এটাও কিন্তু তোমাদের আগে ছিল। ঠিক আছে, এই বইয়ে হয়তো নাই। ইসিজির ফুল ফর্ম আমি বলে দিচ্ছি, ইলেকট্রোকার্ডিওগ্রাম, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, এক্সারসাইজ টলারেন্স টেস্ট, ব্রেইন নাট্রিউরেটিক পেপটাইড। ঠিক আছে, এই টেস্টগুলো অবশ্যই তোমাকে ভালো করে পড়তে হবে, কারণ যেটা বললাম রিসেন্টলি 5 বছরের মধ্যে এখান থেকে কোশ্চেন আসছে 2টা। আচ্ছা, এরপর হচ্ছে অ্যানজাইনা। অ্যানজাইনা কি জিনিস, অ্যানজাইনা জিনিসটা হচ্ছে, ধরো আমার এটা হচ্ছে করোনারি ধমনী, এটা হচ্ছে আমার হার্টের এই মাসেলটাকে সাপ্লাই দিচ্ছে। কোনো কারণে এই করোনারি ধমনীটা একটু সরু হয়ে গেছে। ঠিক আছে, এখানে কিছু একটা প্লাক জমছে, অ্যাথ্রোমেটাস প্লাক্স, অথবা এমনিতেই এই ধমনীটা সরু হয়ে গেছে। তো যদি হয়ে যায় সেক্ষেত্রে কি হবে, আগে যে পরিমাণ ফুড অ্যান্ড নিউট্রিশন এবং অক্সিজেন যাচ্ছিল সেটা যাবে না। তখন কি হবে, তখন এই যে অক্সিজেন শূন্য বা অক্সিজেন কমতির একটা দশা তৈরি হবে, এটাকে বলা হয় হচ্ছে অ্যানজাইনা অথবা কি অ্যানজাইনা পেক্টোরিস। ঠিক আছে, এই পেক্টোরিস শব্দের অর্থ হচ্ছে বুক। এই পেক্টোরিস শব্দের অর্থ বুক, তাহলে অ্যানজাইনা পেক্টোরিস মানে কি, অ্যানজাইনা পেক্টোরিস মানে হচ্ছে বুকে ব্যথা, সহজ কথায়। এই ব্যথাটা কোথায় হয়, ব্যথাটা হয় হচ্ছে স্টারনামের নিচে। ঠিক আছে, এটা মেইনলি হচ্ছে কোথায়, স্টারনামের নিচে। আর কত মিনিট স্থায়ী, 5 থেকে 30 মিনিট। এটুকু জানতে পারলেই মোটামুটি এনাফ। লক্ষণ খুব বেশি ইম্পর্টেন্ট না, তবে যেই লক্ষণগুলো চেঞ্জ করে দেওয়া যায়, ঠিক আছে, সেই লক্ষণগুলো অবশ্যই তোমাদেরকে ভালো করে পড়তে হবে। তাহলে অ্যানজাইনা থেকে আমি কি বলছি, অ্যানজাইনা মানে হচ্ছে বুকে ব্যথা। কোথায় ব্যথা হবে, সেটা হচ্ছে মেইনলি স্টারনামের পেছনে। আচ্ছা, আর কত সময়, 5 থেকে 30 মিনিট স্থায়ী হবে। এরপরে কি, এরপরে হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। এটার অবশ্যই ফুল ফর্মটা জানতে হবে, যে হার্ট ফেলিওরকে কি বলা হয়, মায়োকার্ডিয়াল ইনফার্কশন। ঠিক আছে, ইনফার্কশন, অবশ্যই স্পেলিংটা দেখে ফেলবা। আচ্ছা, ইনফার্কশন মানে কি, অক্সিজেনের অভাবে মারা যাওয়া বা অক্সিজেনের অভাব দেখা যাওয়া। কোথায় অভাব হবে, মায়োকার্ডিয়ামে অভাব হবে। সেম আমরা যেটা বললাম, এই যে অ্যানজাইনা হচ্ছিল, অ্যানজাইনা হয় কিন্তু ব্লাড সাপ্লাই ছিল, তবে কমে গেছে, কারণে ব্যথা হয়েছে। কিন্তু এটা যদি আরও বন্ধ হয়ে যায় বা অনেক বেশি বন্ধ হয়ে যায়, তখন এক সময় দেখা যাবে অক্সিজেনের অভাবে এই সেলগুলো হচ্ছে মরতে শুরু করবে, বা মায়োকার্ডিয়ামের একটা পার্ট দেখা যাবে আর কাজ করবে না। ঠিক আছে, সেই সময়টাকেই বলা হচ্ছে কি, হার্ট অ্যাটাক। আচ্ছা, এবার তাহলে হার্ট অ্যাটাকটা কোথায় হয়, হার্ট অ্যাটাকটা হয় হচ্ছে হার্টে। যে কোশ্চেনটা তোমাদেরকে কমনলি করে সেটা হচ্ছে স্ট্রোক কোথায় হয়, স্ট্রোক হয় হচ্ছে ব্রেইনে।
ঠিক আছে, স্ট্রোক ব্রেইন, আর হার্ট অ্যাটাক কোথায়? হার্টে। তবে যদি মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন দেয় সেটা কোথায়? মায়োকার্ডিয়ামে, অর্থাৎ হার্টে। ঠিক আছে, অবশ্যই এটা মাথায় রাখবা, স্ট্রোক কোথায় হচ্ছে? ব্রেইনে হচ্ছে। তাহলে এ গেল হচ্ছে আমার মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, এর চেয়ে বেশি আমাদের কিছু লাগবে না। আর হার্ট অ্যাটাকের পূর্ব অবস্থা কোনটা? সেটা হচ্ছে অ্যানজাইনা পেক্টোরিস। ঠিক আছে, মানে অ্যানজাইনা পেক্টোরিস একটু বন্ধ ছিল, তখনও ব্লাড আসছে, সব কিছু আসছে। এটা যদি আরো বেশি হয়ে যায়, বন্ধ হয়ে যায়, তখনই আমার কি হবে? তখনই হচ্ছে হার্ট অ্যাটাক হবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে হার্ট অ্যাটাকের অনেকগুলো লক্ষণ আছে। লক্ষণ ইউজুয়ালি আমি খুব একটা পড়তে বলি না, কারণ এগুলো মনে রাখা খুবই কঠিন। তবে একটা ওয়ার্ড চেঞ্জ করতে পারে যে হার্ট অ্যাটাকে কোথায় ব্যথা হয়, ঠিক আছে, বা অস্বস্তিটা কোথায় হয়, এটা গোল করে রাখো, ঊর্ধ্বাঙ্গে অস্বস্তি হয়। ঠিক আছে, অস্বস্তি অবশ্যই কোথায় হবে? নিম্নাঙ্গে হবে না। কোথায় অস্বস্তি হবে? ঊর্ধ্বাঙ্গে অস্বস্তি হবে। তুমি বাকি লক্ষণগুলো যদি মনে রাখতে পারো ভালো, না যদি রাখতে পারো সমস্যা নাই, তবে এটা যেন চেঞ্জ করলে তুমি ধরতে পারো যে কোন অঙ্গে অস্বস্তি। আমার ঊর্ধ্বাঙ্গে অস্বস্তি, কারণ অনেক সময় দেয় নিচের কোনটি হার্ট অ্যাটাকের লক্ষণ নয়। ঠিক আছে, বমি বমি ভাব, ঘুমে ব্যাঘাত, 3 নম্বর অপশনে দিয়ে দিল নিম্নাঙ্গে অস্বস্তি, কিন্তু বইয়ে কি ছিল? ঊর্ধ্বাঙ্গে অস্বস্তি, সেক্ষেত্রে অ্যান্সার হবে সেটা। আচ্ছা, এ গেল হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। এসবের চিকিৎসা খুব একটা ইম্পর্টেন্ট না, সব পুরান কথাবার্তা। লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, ওষুধ খাইতে হবে, হাঁটাহাঁটি করতে হবে। ঠিক আছে, সো এগুলো দিয়ে প্রশ্ন হওয়ার সম্ভাবনা নাই। এরপর হচ্ছে হার্ট ফেলিওর। হার্ট ফেলিওর জিনিসটা কি? ফেল করা মানে কি? কোনো কিছু কাভার করতে না পারা, বা যেই পরিমাণ দেওয়ার কথা ছিল সেই পরিমাণ আউটপুটটা না দেয়া। ঠিক আছে, পরীক্ষায় ফেল আমরা কখন বলি? আমার 33% পাওয়ার কথা ছিল, আমি 32% পাইছি, মানে যেটুকু দেওয়ার কথা ছিল আমার, তার চেয়ে যদি আমি কম পাই। হার্ট ফেলিওর জিনিসটাও সেম, যে হার্টের যেই পরিমাণ ব্লাড পাম্প করার কথা এর চেয়ে যদি হার্ট কম পাম্প করে, বা সেই পরিমাণ হার্ট যদি পাম্প করতে না পারে, ঠিক আছে, সেক্ষেত্রে হার্ট কি? সেক্ষেত্রে হার্ট হচ্ছে ফেল করলো। তো এই ঘটনাটাকে বলা হচ্ছে হার্ট ফেলিওর। হার্ট ফেলিওর কিভাবে হয়? ওই একই রকম আমরা যেটা বললাম, সবার প্রথমে একটা পেশেন্টের অ্যানজাইনা ছিল, ধরো ব্লাড ঠিক মতো আসে নাই, পরে কি হয়েছে? এই জায়গাটা মারা গেছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হয়ে। তো এরপরে কি হয়? দেখা যায় হচ্ছে হার্টে যদি এরকম অনেক জায়গায় হইতে থাকে, তাহলে আলটিমেটলি হার্টটা কিন্তু ব্লাডটাকে পাম্প করতে পারবে না। এই ঘটনাটাকে বলা হয় হচ্ছে হার্ট ফেলিওর। তবে এগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা তুলনামূলক কম, তোমরা টেস্টটা ভালো করে পড়ে ফেলবে এখান থেকে। আর আমি যে 2-1টা লাইন বললাম, আর সাথে হচ্ছে পেসমেকার, এই টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে এখন আমরা আসি পেসমেকারে, যেটা হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আমি এসএ নোট এভি নোট পড়ানোর সময় বলছি, এসএ নোট কি? এটা হচ্ছে ন্যাচারাল পেসমেকার। এভি নোট কি? এভি নোট হচ্ছে রিজার্ভ বা সংরক্ষিত পেসমেকার। আচ্ছা, আর আরেকটা হচ্ছে কি? যান্ত্রিক পেসমেকার। ধরো যখন আমার নর্মাল পেসমেকারটা নষ্ট হয়ে গেছে, তখন আমাকে কি করতে হবে? আমার বাইরে থেকে পেসমেকারটাকে লাগাইতে হবে। যে এই বাইরে থেকে যে পেসমেকারটা পেসটা ঠিক করবে, সেটাই হচ্ছে আমার যান্ত্রিক পেসমেকার। ঠিক আছে, পেসমেকারের কাজ কি? এসএ নোট যেভাবে কাজ করে সেই এসএ নোটের কাজটা করে। সো আমার এসএ নোটে যদি কোনো সমস্যা দেখা দেয়, বা এই জাংশনাল টিস্যুর কোনোটাতে যদি কোনো সমস্যা দেখা যায়, তখন আমি বাইরে থেকে পেস তৈরি করার জন্য যেটাকে লাগাবো, সেটাই হচ্ছে পেসমেকার। এখন একটা পেসমেকারে কি কি থাকে? এরকম একটা জেনারেটর থাকে, যেটা হচ্ছে ইম্পালস জেনারেট করে। এরপর হচ্ছে কিছু তার থাকে। ঠিক আছে, এই তারগুলোকে কি বলা হয়? তারগুলোকে বলা হয় হচ্ছে লিড। ইউজুয়ালি কয়টা? 1 থেকে 3টা লিড থাকে। এই যে আমরা পড়ছি 1 প্রকোষ্ঠ, 2 প্রকোষ্ঠ, 3 প্রকোষ্ঠ, এটার উপর ডিপেন্ড করে। যেটা একটা লিড, সেটা 1 প্রকোষ্ঠ পেসমেকার কোথায় থাকবে? ডান অ্যাট্রিয়া অথবা ভেন্ট্রিকলে। ঠিক আছে, যেটা 2টা লিড, সেটা হচ্ছে দ্বিপ্রকোষ্ঠ পেসমেকার কোথায় থাকবে? রাইট অ্যাট্রিয়া এবং ভেন্ট্রিকলে। প্রথমটা ছিল রাইট অ্যাট্রিয়া অথবা ভেন্ট্রিকলে, আর পরেরটা থাকবে রাইট এট্রিয়া এবং ভেন্ট্রিকলে। ঠিক আছে, এটা মাথায় রাখবে, এক্ষেত্রে অর, এক্ষেত্রে অ্যান্ড। আচ্ছা, আর 3 প্রকোষ্ঠ কোথায়? রাইট অ্যাট্রিয়া ভেন্ট্রিকল তো আছেই, সাথে লেফট ভেন্ট্রিকলে একটা লিড অ্যাড হবে, গেল। আর লিডের যে মাথাগুলোকে বলা হয় হচ্ছে মেইনলি ইলেকট্রোড। ঠিক আছে, লিডের মাথাগুলোই ইলেকট্রোড। তাহলে এটা আমি কি বললাম? এটা হচ্ছে আমার একটা পেসমেকার, সাথে হচ্ছে কিছু তার থাকবে। ঠিক আছে, আর এই যে এখানেগুলো হচ্ছে সেন্সর অথবা ইলেকট্রোড থাকবে। তারগুলোকে কি বলা হয়? তারগুলোকে বলা হচ্ছে লিড, যেটা খুব বেশি ইম্পর্টেন্ট। আর আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন পেসমেকার থেকে, সেটা হচ্ছে পেসমেকারের ব্যাটারি। ঠিক আছে, আমরা পেসমেকারে কি ধরনের ব্যাটারি ব্যবহার করি? আমরা হচ্ছে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করি। এটা কখনোই ভুল করবা না যে কি ধরনের লিথিয়াম ব্যাটারি, প্রাইমারি নাকি সেকেন্ডারি। এটা প্রাইমারি ব্যাটারি ইউজ করা হয়। তোমরা ফিজিক্স কেমিস্ট্রিতে পড়ে আসছো প্রাইমারি ব্যাটারি কি জিনিস, যেটাতে চার্জ দেওয়া যায় না সেটা হচ্ছে প্রাইমারি, যেটা যায় সেটা হচ্ছে সেকেন্ডারি। তো আমার ফোনের যে ব্যাটারি, পেসমেকারের যে ব্যাটারি, দুইটা কিন্তু লিথিয়াম ব্যাটারি। ঠিক আছে, বাট ফোনের ব্যাটারি চার্জ দেওয়া যায়, সো এটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি। ফোনের ব্যাটারিটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি। প্রয়োজনে এগুলো লিখে নাও, এগুলো ভুল করা যাবে না। লিথিয়াম আয়ন ব্যাটারি এটা হচ্ছে সেকেন্ডারি, যেটা কোথায় থাকে? ফোনে থাকে। আর আমার লিথিয়াম ব্যাটারি এটা হচ্ছে প্রাইমারি ব্যাটারি, যেটা পেসমেকারে থাকে। তাহলে পেসমেকারের ব্যাটারিটাও লিথিয়াম ব্যাটারি, তবে এটা প্রাইমারি। আর কেমিস্ট্রিতে আরও স্পেসিফিকভাবে বলা আছে সেটা কি ব্যাটারি? লিথিয়াম এসভিও ব্যাটারি। তাহলে পেসমেকারের ব্যাটারি কি? সহজ কথায় মনে রাখলে লিথিয়াম ব্যাটারি। প্রাইমারি না সেকেন্ডারি? প্রাইমারি। তবে ভুলেও লিথিয়াম আয়ন মাথায় রাখবা না। ঠিক আছে, লিথিয়াম আয়ন হচ্ছে ফোনের ব্যাটারি, এটা পেসমেকারের ব্যাটারি না।
আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে পেসমেকারের ব্যাটারি। এছাড়া আরেকটা প্রশ্ন আসতে পারে যে পেসমেকারের ব্যাটারির আয়ুষ্কাল কত। ঠিক আছে, ইউজুয়ালি পেসমেকারের ব্যাটারি কত, 5 থেকে 10 বছর পর্যন্ত চলে। এরপরে কি করতে হয়, এরপরে হচ্ছে পেসমেকারের ব্যাটারিটাকে চেঞ্জ করতে হয়। তাহলে প্রশ্ন কি কি ছিল, এসএ নোড ন্যাচারাল পেসমেকার, এফি নোড সংরক্ষিত পেসমেকার। পেসমেকারের তারগুলোকে বলা হয় লিড। কয় টাইপের পেসমেকার হতে পারে, 3 টাইপের, 1 প্রকোষ্ঠ, 2 প্রকোষ্ঠ, 3 প্রকোষ্ঠ। 3 প্রকোষ্ঠ হলে কোথায় কোথায় থাকে, রাইট অ্যাট্রিয়া, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। আচ্ছা, পেসমেকারের ব্যাটারিটা কি ধরনের ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি। আর পেসমেকারের ব্যাটারি আয়ুষ্কাল কত, 5 থেকে 10 বছর। এ গেল হচ্ছে আমার পেসমেকার। এখন আমাদের পরের টপিক হচ্ছে ওপেন হার্ট সার্জারি। এখন ওপেন হার্ট সার্জারি দিয়ে আসলে কি বোঝায়, ঠিক আছে, এটা হচ্ছে এক ধরনের হার্ট সার্জারি যেটা হচ্ছে ওপেন, সহজ কথায়। তাহলে ওপেন মানে কি, কোনো কিছু ওপেন করতে হবে, ঠিক আছে, অর্থাৎ স্টারনামটাকে মাঝখান থেকে কেটে এই জিনিসটাকে ফ্ল্যাপ করে ফাঁকা করে যে হার্টের উপর সার্জারি করা হয় সেটাই হচ্ছে ওপেন হার্ট সার্জারি। তাহলে ধরো এক্ষেত্রে হচ্ছে আমার হার্টটা আছে, হার্টের সামনে অনেক কিছু স্ট্রাকচার আছে, এগুলোকে যদি আমি কেটে তারপরে হার্টে অপারেশন করি সেটাই হচ্ছে ওপেন হার্ট সার্জারি। এটা আবার কয় ধরনের হইতে পারে, 3 ধরনের হইতে পারে। একটা হচ্ছে অন পাম্প, এরপরে হচ্ছে কি অফ পাম্প, আরেকটা হচ্ছে রোবট সহযোগী। আচ্ছা, তাহলে ওপেন হার্ট সার্জারিকে কয় ভাগে ভাগ করলাম, 3 ভাগে। একটা হচ্ছে অন পাম্প সার্জারি, একটা হচ্ছে অফ পাম্প সার্জারি, আর একটা হচ্ছে রোবোটিক সার্জারি। অন পাম্প কি, এই অন পাম্পে হচ্ছে আমি একটা মেশিন ইউজ করব, হার্ট লাং মেশিন ইউজ করব, ঠিক আছে। সার্জারি শুরুর আগে আমি অ্যানেস্থেসিয়া দিলাম, এরপরে হচ্ছে হার্টের যত নালীগুলো আছে নালীগুলোকে সবগুলো আমি কানেক্ট করে দেবো কিসের সাথে, হার্ট লাং মেশিনের সাথে, ঠিক আছে। এই মেশিনটাই হচ্ছে পাম্প করবে আর আমি হার্টটার উপর অপারেশন করব। এই ঘটনাটাকে বলা হচ্ছে কি অন পাম্প, ঠিক আছে। তাহলে কোন ওপেন হার্ট সার্জারিতে হার্ট লাং মেশিন ইউজ করা হয়, অন পাম্পে। এই কোশ্চেনটা কিন্তু ম্যাটে একবার আসা কোশ্চেন, ঠিক আছে। আমার সময় আসছিল 17 সালে যে অন পাম্প সার্জারিটা সম্ভবত এইভাবে কোশ্চেন আসছিল যে হার্ট লাং মেশিন কোথায় ইউজ করা হয়, ঠিক আছে, ওপেন হার্ট সার্জারিতে ইউজ করা হয়। আরও যদি স্পেসিফিকভাবে জানতে চাই সেক্ষেত্রে 3টার মধ্যে কোনটাতে, অন পাম্পে হার্ট লাং মেশিন ব্যবহার করা হচ্ছে। কারণ কি, যে বলেই দিচ্ছে অন পাম্প, এখানে পাম্প কোনটা, হার্ট লাং মেশিনটা হচ্ছে পাম্প। আচ্ছা, এরপর হচ্ছে অফ পাম্প মানে কি, এখানে আলাদা কোনো পাম্প থাকবে না, হার্ট নিজের মতো বিট করবে, ওই বিটিং হার্টের উপরই আমি অপারেশন করব, ঠিক আছে। এই কারণে এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় বিটিং হার্ট। অফ পাম্প সার্জারি আরেক নাম হচ্ছে বিটিং হার্ট সার্জারি। হার্ট বিট করবে নর্মালভাবে, তো এটার মধ্যেই হচ্ছে আমি অপারেশন করে ফেলবো, হয়তো হার্টের বিটটাকে একটু স্লো করে তারপর অপারেশন করা হয়। তাহলে অন পাম্প, অফ পাম্প। আরেকটা হচ্ছে রোবোটিকটা কি, এটা হচ্ছে কি বিদেশে এখন অনেক পপুলার, যে জাস্ট ডক্টর হ্যান্ডেল করে আর রোবট দিয়ে হচ্ছে সার্জারি করা হয়। তাহলে ওপেন হার্ট সার্জারিতে আমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন কি কি, পেসমেকার লাগানো হয় কিসের মাধ্যমে, ওপেন হার্ট সার্জারির মাধ্যমে। ওপেন হার্ট সার্জারিকে কয় ভাগে ভাগ করা যায়, 3 ভাগে। কি কি, অন পাম্প, অফ পাম্প, রোবোটিক। হার্ট লাং মেশিন কোনটাতে ব্যবহার করা হয়, অন পাম্পে। আর হচ্ছে বিটিং হার্ট সার্জারি কোনটাকে বলা হয়, অফ পাম্পকে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কোশ্চেন। আর যদি বলে সবচেয়ে সূক্ষ্মভাবে, সবচেয়ে ভালোভাবে অপারেশন কোনটা দিয়ে করা যায়, সেক্ষেত্রে হচ্ছে রোবোটিক সার্জারি দিয়ে সবচেয়ে সূক্ষ্মভাবে করা যায়। আচ্ছা, তাহলে আমরা আমাদের শেষ টপিকের দিকে চলে গেছি, ঠিক আছে। কি কি, লাস্ট একটা হচ্ছে করোনারি আর্টারি বাইপাস সার্জারি আর হচ্ছে অ্যানজিওপ্লাস্টি। তাহলে সবার প্রথমে আমরা পড়ছি যে হার্টের অবস্থা জানার জন্য কি কি টেস্ট করা হয়, ঠিক আছে। অনেকগুলো টেস্ট আমরা পড়লাম, ইটিটি, ইসিজি, তারপর হচ্ছে এমআরআই। এরপরে হচ্ছে আমরা পড়লাম যে হার্টের কি কি অবস্থা আছে বা কি কি রোগ হইতে পারে। এর মধ্যে 3টা কমন রোগ আমরা পড়ছি, অ্যানজাইনা, এরপরে হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, আর একটা হচ্ছে হার্ট ফেলিওর। আর স্ট্রোক সম্পর্কে আমি যেটা বলছি যে স্ট্রোক কি, এটা হচ্ছে ব্রেনে হয়, এটুকু তোমার মাথায় রাখলেই এনাফ। আর কি হইতে পারে, স্ট্রোকে প্যারালাইসিস হইতে পারে, যেটা হার্ট অ্যাটাকে কখনোই হবে না। আর হার্টের ব্যথা কোন দিকে যায়, হার্টের ব্যথা ইউজুয়ালি হচ্ছে ঊর্ধ্বাঙ্গের দিকে যায়, ঠিক আছে। যেমন হচ্ছে আমার গলা, জ, তারপরে হচ্ছে আমার বাম হাত, ঠিক আছে, এই সাইডে যায়। তাহলে বুক, তারপরে হচ্ছে উপরের দিকে যাবে, জতে যেতে পারে, তারপর হচ্ছে গলায় যেতে পারে, আর একটা হচ্ছে বাম হাত, বাম কাঁধ এদিকে যাবে। তবে হার্টের ব্যথা ডান সাইডে যায় না। আচ্ছা, এরপরে হচ্ছে করোনারি আর্টারি বাইপাস গ্রাফটা কি, ধরো আমার এই হার্টের এই একটা ধমনী এখানে হচ্ছে সাপ্লাই দিচ্ছিল, এটা হচ্ছে কোনো কারণে ব্লক হয়ে গেছে, ঠিক আছে। এখানে একটা অ্যাথেরোমা হয়েছে। অ্যাথেরোমা মানে কি, ধরো অনেকগুলো কোলেস্টেরল জমে সেক্ষেত্রে হচ্ছে এই হার্টটাকে ব্লক করে দিছে, এক্ষেত্রে হচ্ছে ব্লাড ঠিক মতো যাইতে পারতেছে না। তো আমি কি করতে পারি, এটাকে পরিষ্কার করতে পারি, ঠিক আছে। অথবা এক্ষেত্রে হচ্ছে আমি একটা বিকল্প নালী তৈরি করতে পারি। মানে সহজ কথা, ধরো তুমি তোমার বাসায় যাবা স্কুল থেকে, ঠিক আছে, এখানে হচ্ছে রাস্তায় একটা গাছ পড়ে গেছে, এই কারণে রাস্তাটা বন্ধ হয়ে গেছে। তো আমি কিভাবে করতে পারি, আমি গাছটাকে সরাই ফেলতে পারি, অথবা বিকল্প কোনো ছোট গলি দিয়ে ঢুকে আমি চলে যেতে পারি। তাহলে এই যে বিকল্প ভাবে যাওয়া, এটাকে বলা হয় করোনারি আর্টারি বাইপাস গ্রাফ বা করোনারি আর্টারি বাইপাস সার্জারি। মানে কি করতেছি, আমি এই জিনিসটাকে হচ্ছে বাইপাস সার্জারি করতেছি। আর এনজিওপ্লাস্টি কি জিনিস, এই যে এখানে যে গুড়িটা আছে, গুড়িটাকে আমি কোনো একটা প্রক্রিয়া সরাই দিব। এই যে 4টা প্রক্রিয়ার মধ্যে একটাই, গুড়িটাকে সরাই দিব, দিয়ে আমি ওই দিক দিয়ে যাব, এটাকে বলা হচ্ছে এনজিওপ্লাস্টি। আচ্ছা, তাহলে এখন আমার করোনারি আর্টারি বাইপাস গ্রাফটে মূলত কি হয়, ধরো এখানে আমার ধমনীটা শুরু হয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে, তো পা থেকে কোনো একটা সুপারফিশিয়াল শিরা নিয়ে এই জায়গায় হচ্ছে এদিকে
এদিকে একটা কানেক্ট করা হয়, এদিকে একটা কানেক্ট করা হয়। তাহলে কি হলো, এদিক দিয়ে আমার ব্লাডটা গেল না, এটা এদিক দিয়ে এসে আবার এখান দিয়ে চলে যাবে। এটাকে বলা হচ্ছে করোনারি আর্টারি বাইপাস সার্জারি। কখন করা হয়, যখন হার্টের এরকম কোনো ধমনী ব্লক হয়ে যায়, ব্লক হয়ে যখন হার্টে অক্সিজেন সাপ্লাই কম হয়, এই ঘটনাটাকে বলা হয় মূলত ইসকেমিয়া। ঠিক আছে, যদি ব্লাড সাপ্লাই বা অক্সিজেন সাপ্লাই কম হয় সেটাকে বলা হয় ইসকেমিয়া। এই ইসকেমিয়া হইলে তখন কি করা হয়, করোনারি আর্টারি বাইপাস গ্রাফট করা হয় অথবা এনজিওপ্লাস্টি করা হয়। এর মধ্যে বাইপাস গ্রাফটটা কি, এটা হচ্ছে বাইপাস তৈরি করা। এই যে এভাবে হচ্ছে আমরা একটা বাইপাস তৈরি করে দিলাম। ঠিক আছে, গেল। এখান থেকে দুইটাই মূলত ইম্পর্টেন্ট লাইন, সেটা হচ্ছে 50 থেকে 70% যদি ব্লক হয় কি হবে, তখন বুকে ব্যথা হবে এবং বিভিন্ন ধরনের সিমটম দেখা যাবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে এটা, 90 থেকে 99% যদি ব্লক হয়ে যায় কি হবে, সেক্ষেত্রে হচ্ছে অস্থির অ্যানজাইনা ত্বরান্বিত হবে। ঠিক আছে, অ্যানজাইনা আবার দুই ধরনের, একটা হচ্ছে স্টেবল অ্যানজাইনা আর একটা হচ্ছে আনস্টেবল অ্যানজাইনা। তো এত তোমাদের জানার দরকার নেই, তোমরা মাথায় রাখবা যে যদি 90 থেকে 99% ব্লক হয়ে যায় সেক্ষেত্রে কোনটা আনস্টেবল অ্যানজাইনা যেটা, সেটা বা অস্থির অ্যানজাইনাটা ত্বরান্বিত হবে। এই দুইটা লাইন যদি মাথায় রাখতে পারো দ্যাটস এনাফ। আর বাকিটা তো বললাম যে ইসকেমিয়া কি, অক্সিজেন এবং নিউট্রিশন সাপ্লাই যদি কমে যায় ঘটনাটাকে বলা হয় হচ্ছে ইসকেমিয়া। আচ্ছা, তাহলে এবার আমাদের লাস্ট টপিক এনজিওপ্লাস্টি। ঠিক আছে, এটা কি, যেটা বললাম ধরো তুমি রাস্তায় যাবা, রাস্তায় একটা গুড়ি পড়ছে, তুমি কোনো না কোনোভাবে গুড়িটাকে সরাই দিলা অথবা গুড়িটাকে কেটে ছোট করে ফেললা, ছোট করে আলাদাভাবে সরাই দিলা, বাস এই ঘটনাটাকে বলা হয় এনজিওপ্লাস্টি। এক্ষেত্রে কি করা হয়, ধরো এটা একটা ধমনী, ধমনীর মধ্যে কোথাও ফ্যাট জমে এই জিনিসটা ব্লক হয়ে গেছে, তো এটাকে কোনোভাবে সরায় দেওয়া, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে এনজিওপ্লাস্টি। মানে ধমনীর লাইনটাকে বা ধমনীর যে ফাঁকা জায়গা এটাকে বলা হচ্ছে লুমেন। যে কোনো ফাঁকা জায়গায় মূলত লুমেন, যদি এরকম টিউবুলার স্ট্রাকচার হয় আর ফাঁকা জায়গা থাকে সেক্ষেত্রে এটাকে বলা হয় লুমেন। তো ধমনীর লুমেন পরিষ্কার করা বা লুমেনটাকে ক্লিয়ার করার যে প্রক্রিয়া সেটা হচ্ছে এনজিওপ্লাস্টি। আচ্ছা, এখন এনজিওপ্লাস্টির জন্য অনেক ধরনের প্রক্রিয়া এনজিওপ্লাস্টি করা যায়, যেমন বেলুন এনজিওপ্লাস্টি, লেজার এনজিওপ্লাস্টি, অ্যাথেরেক্টমি, স্টেন্টিং। ঠিক আছে, এগুলো আমি এক একটা করে বলতেছি। বেলুনটা কি, ধরো আমি আমার হাতের শিরার মধ্যে দিয়ে, ঠিক আছে, একটা হচ্ছে ক্যাথেটার ঢুকাইলাম, এই ক্যাথেটারটা কোথায় চলে যাবে, এটা উপরে আমার হার্টে চলে যাবে, এরপর হার্ট থেকে এটা যে জায়গায় আমার নেওয়া দরকার আমি সেই জায়গায় নিয়ে যাব। ঠিক আছে, এখানে হচ্ছে সামনে ক্যামেরা থাকে খুব ছোট, যেটা দিয়ে হচ্ছে আমরা স্ক্রিনে দেখতে পাবো যে জিনিসটা কোথায় যাচ্ছে। তো বেলুনটাকে আমি এই জায়গায় নিয়ে গেলাম, নিয়ে যাই কি করলাম, বেলুনটা প্রথমে ছোট ছিল, বেলুনটাকে ফুলাই দিলাম, তাহলে দেখা যাবে যে কি হয়ে গেছে, এই যে এটা হচ্ছে একটু চেপে গেছে আর মাঝখানে হচ্ছে আমার ফাঁকা হয়ে গেছে। ঠিক আছে, এই যে এই জিনিসটাকে বলা হচ্ছে কি বেলুন এনজিওপ্লাস্টি। আচ্ছা, এছাড়া কি হতে পারে, এছাড়া হচ্ছে লেজার এনজিওপ্লাস্টি হতে পারে। লেজার এনজিওপ্লাস্টিতে কি হয়, একইভাবে ক্যাথেটার ঢুকাইলাম, ক্যাথেটারটা গেল, ক্যামেরা দিয়ে আমি দেখতেছি, ঠিক যখন আমার এই জায়গাটার কাছে চলে আসবে তখন হচ্ছে আমি লেজারটাকে অন করবো, এই লেজার লাইট দিয়ে সে হচ্ছে এটাকে ধ্বংস করে দেবে, তখন কি হয়ে যাবে, আমার নালীটা আবার ফাঁকা হয়ে যাবে, বাস। ঠিক আছে, এটা গেল লেজার এনজিওপ্লাস্টি। এছাড়া কি করা হয়, অ্যাথেরেক্টমি করা হয়। একটমি শব্দের অর্থ হচ্ছে কেটে ফেলা। ঠিক আছে, একটমি শব্দের অর্থ হচ্ছে কেটে ফেলা। দেখবা তোমাদের বইয়ে সুন্দর একটা ছবি দেওয়া আছে, এরকম ব্লেডের মতো একটা স্ট্রাকচার। ঠিক আছে, ওই ব্লেডের মতো স্ট্রাকচারটাকে এভাবে পাঠানো হয়, যখন হচ্ছে এটা ফ্যাটের কাছে যায় তখন এটাকে হচ্ছে ঘোরানো হয়। ঠিক আছে, তো এই জিনিসটা হচ্ছে এখানে যখন চলে যাবে তখন এটা হচ্ছে ঘুরবে। তো এটা যদি ঘুরতে থাকে তখন এটা কি হবে, এটা ছোট্ট 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 অংশে ভাগ হয়ে যাবে, বাস, তাহলে আমার নালীটা কি হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে। তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা সবচেয়ে বেশি বর্তমানে ব্যবহার করা হয় এবং প্রচলিত সেটা হচ্ছে স্টেন্টিং। ঠিক আছে, স্টেন্ট মানে কি, স্টেন্ট মানে হচ্ছে জাল, স্টেন্ট মানে জাল, এরকম হচ্ছে ছোট্ট জালের মতো একটা জিনিস থাকে, নিয়ে গিয়ে সেক্ষেত্রে হচ্ছে এটাকে কোনো একটা অন্য কিছুর সাথে ইউজ করা হয়। যেমন ধরো এখানে হচ্ছে আমি নিয়ে গেলাম, নিয়ে হচ্ছে আমি একটা বেলুন এনজিওপ্লাস্টি করলাম, এরপরে এই জায়গায় হচ্ছে আমি জাস্ট স্টেন্টটাকে বসায় দিব। তাহলে কি হয়, ধরো অন্য এনজিওপ্লাস্টি করলে এই ফ্যাটগুলা বা অ্যাথেরেক্টমি হওয়া বা এটা হওয়ার আরও সম্ভাবনা থাকে, অ্যাথেরোমা জমার অনেক সম্ভাবনা থাকে, বাট এটা যদি আমি করে ফেলি সেক্ষেত্রে আমার অ্যাথেরোমা জমার সম্ভাবনা খুবই কমে গেল। স্টেন্টিং সাধারণত করা হয় কাদের, যাদের ধমনী একটু দুর্বল। ঠিক আছে, তাইলে ধমনীটাও একটু শক্ত হইলো, সাথে হচ্ছে ফ্যাট জমার সম্ভাবনাও কমলো। এই হচ্ছে আমাদের এনজিওপ্লাস্টি। তাহলে এর মধ্যে আমার সবচেয়ে বেশি কমনলি কোনটা ইউজ করা হয়, আমার স্টেন্টিংটা সবচেয়ে বেশি ইউজ করা হয়। ঠিক আছে, আর স্টেন্ট মানে কি, স্টেন্ট মানে এরকম একটা জাল। তাহলে এই ছিল আমাদের চতুর্থ অধ্যায়ের সব কিছু। আমি যেটা বলছি বারবার যে চতুর্থ অধ্যায়টা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে হাই ইল্ডিং টপিক বা হাই ইল্ডিং, এটা আমাদেরকে সবচেয়ে বেশি ভালোভাবে পড়তে হবে। ঠিক আছে, যদি তোমার হাতে সময় কম থাকে, যেটা আমি বলছি যে তুমি পরীক্ষার 20 মিনিট আগে আসলেও আমি তোমাকে বলবো 4th চ্যাপ্টার ভালো করে পড়ে যাও। সো এই অধ্যায়টা আমরা খুব ভালো করে পড়বো, এটা থেকে যেন আমার কোনো লাইনই বাদ না যায়, আসার মতো কোনো লাইন বাদ না যায়। আর আমি লেকচারে যেগুলো বলছি অন্তত এই প্রত্যেকটা লাইন তোমাকে অবশ্যই মুখস্থ করতে হবে। আর আমি যে সামারাইজগুলো দিছি বা যেগুলো বলছি বইয়ে লেখা নেই লিখে ফেলো, এগুলো অবশ্যই তোমরা বইয়ের মধ্যেই লিখে ফেলবা। ঠিক আছে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের পুরো টপিক এবং টপিকের আলোচনা। এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আমাকে গ্রুপে জানাতে পারো। ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য, আশা করি সাফল্য তোমাদের